অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস বুনো হাঁসের পালক। উপন্যাসটি আমি মোট ১০টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ৬টি পর্ব আমি আগে আপলোড করেছি। সেই ৬টি পর্বের লিঙ্ক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৭ম পর্ব। অন্যমনস্ক হলো অরিন্দম। মহিলা সত্যি কথা বলছেনই তা ধরে নেওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু ওর কথাগুলো যদি সত্যি হয়, তাহলে তৃতীয় পক্ষের উপস্থিতি নিশ্চয়ই আছে। অথবা এমনও হতে পারে যারা তাকে বিক্রি করেছিল তারাই পুলিশকে খবর দিয়েছে। হয়তো তাদের সঙ্গে পুলিশের যোগাযোগ আছে। অন্তত এই মুহূর্তে সত্যি ঘটনা জানার কোনো প্রয়োজন নেই। হঠাৎ সে প্রসঙ্গ পাল্টালো। ধীর গলায় জিজ্ঞাসা করল, এত কষ্ট করে আপনি আপনার স্বামীর হারানো ব্রিফকেস খুঁজতে কেন এলেন মিসেস সেন? চমকে উঠলেন মহিলা। সোজা হয়ে বসলেন। এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। আমরা কি এতক্ষণ অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলিনি? বলেছি, বেশ, কিন্তু আমি ডিভোর্স চেয়েছিলাম। আচ্ছা। অতএব নিজেকে ওর স্ত্রী বলে ভাবতে পারছি না। তা হতে পারে। এয়ারপোর্টে আপনি যখন আপনার সঙ্গীকে বলছিলেন ব্রিফকেস না পাওয়া গেলে তার কোনো আশা নেই, তখন দ্বিতীয় পছন্দের অস্তিত্ব বুঝতে পারা যাচ্ছিল। আপনি কিছুই বোঝেননি। মানে? সেই ভদ্রলোক তো আপনার সঙ্গে এখানেও এসেছেন। আপনার দলবলের দেখাশোনার দায়িত্ব তো ওর উপরে। কথাটা মিথ্যে? না, এটুকু সত্যি। কিন্তু চ্যাটার্জিকে আমার দ্বিতীয় পছন্দ হিসেবে কখনো ভাবিনি। কিন্তু তিনি তো সেই রকমই আশা করছেন। অনেকেই তো অনেক কিছু আশা করে। অরিন্দম মহিলার দিকে হতাশ ভঙ্গিতে তাকালো। এত নির্লিপ্ত হয়ে কথা বলছেন, কিন্তু বরফের ছোঁয়া তো অস্বীকার করা যাচ্ছে না। সে পরিষ্কার বলল, আমি আপনাকে বুঝতে পারছি না। সেটা আমার সমস্যা নয়। মিসেস সেন উঠে দাঁড়ালেন। এবার আপনি আসতে পারেন। আমার ঘুম পাচ্ছে। ব্রিফকেসে কি আছে মিসেস সেন? সেটা আমার জানার বিষয়। খুব দামি? আপনি সীমা অতিক্রম করছেন। হাত তুলে এবার দরজাটা দেখালেন মিসেস সেন। কয়েক পা সেদিকে এগিয়ে আবার ঘুরে দাঁড়ালো অরিন্দম। এখানে আসার পথে ব্রিজটাকে ভেঙে দিয়ে এসেছিলেন কেন? আপনি কি চাইছিলেন না আমরা আসি? খুব সরল উত্তর। চ্যাটার্জি আমাকে বলেছিল আপনার অনাবশ্যক কৌতূহল আমাদেরকে ঝামেলায় ফেলছে। তাছাড়া দুটো দল একসঙ্গে পাহাড়ে যাওয়ার অসুবিধা অনেক। আপনাদের দলে কিছু সন্দেহজনক মানুষ আছে। যেমন? কৌতূহলী হলো অরিন্দম। এই ব্যাপারে খবরাখবর চ্যাটার্জি ভালো রাখে। ইচ্ছে করলে ওর সঙ্গে কথা বলতে পারেন। সেই সন্দেহজনক মানুষদের দুজনকে কি আজ সরিয়ে দেওয়া হচ্ছে? সরিয়ে দেওয়া হচ্ছে? দল আপনার আর আপনি জানেন না? আপনি কি করে জানলেন? জেনেছি। তালিকায় কি আমার নাম আছে? বিশ্বাস করুন অরিন্দমবাবু, আই নো নাথিং অ্যাবাউট দিস। এগিয়ে এলেন মিসেস সেন। এবং তখনই বাইরে কারো গলা শোনা গেল। কেউ কাউকে ডাকছে। অরিন্দম ঠোঁট কামড়ালো। তার চোখ মিসেস সেনের উপর। ভদ্রমহিলা একটু চঞ্চল। এগিয়ে আসছে কণ্ঠস্বর। জামিল কোথায়? ওকে বলেছিলাম আমার ওখানে ৮টার মধ্যে দেখা করতে। মদ খেয়ে পড়ে আছে নাকি? শরীর খারাপ হয়ে পড়েছে। ওকে তোলো। আমি এখানে নেশা করার জন্য ওকে নিয়ে আসিনি। ও আমার সঙ্গে যাবে। নির্দেশ দিয়ে সম্ভবত বাংলোর দিকে এগিয়ে এলো লোকটা। কারণ তারপরেই কাঠের সিঁড়িতে শব্দ হলো। পায়ের আওয়াজ এগিয়ে আসছে দরজার দিকে। অরিন্দমের হাত চলে গেল রিভলভারের ওপর। তার আত্মরক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। পায়ের শব্দ কানে আসছে এবং নজর মহিলার মুখ থেকে সরাচ্ছে না। মিসেস সেন দাঁড়িয়ে আছেন পাথরের মূর্তির মতো। এই সময় দরজায় নরম শব্দ বাজল। মিসেস সেন জবাব দিতে গিয়েও স্থির হলেন। তার নজর এবার অরিন্দমের হাতের উপর। চকিতে হাসি ফুটে উঠল সেখানে। দ্বিতীয়বার শব্দের সঙ্গে প্রশ্ন ভেসে এলো, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? এবং তখনই অরিন্দমের খেয়াল হলো দরজাটা শুধুই ভেজানো। জোরে ঠেললেই খুলে যাবে। সে নিঃশব্দে দেয়ালের দিকে সরে যেতেই মিসেস সেন দরজার দিকে এগিয়ে গেলেন।
সেই মুহূর্তে চাপ পড়তেই দরজা খুলে গেল এবং বিস্মিত গলা শোনা গেল। হে কি, দরজা খোলা? কি ব্যাপার? মিসেস সেন দরজায় দাঁড়ালেন। তোমার খবর নিতে এসেছি, ঠিক আছো? বেঠিক থাকার কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, ওরা ব্রিজ সারিয়ে এখানে চলে আসতে পেরেছে। ও, কি ব্যাপার, এভাবে কথা বলছো কেন? আমি খুব টায়ার্ড চ্যাটার্জি, এবার আমাকে শুতে হবে। আমাকে একটু ভেতরে ঢুকতে দেবে না? কেন? ওহ, তোমাকে আমি ঠিক বুঝতেই পারি না। আমি যা করছি সব তোমার জন্যে, তবুও। না, যা করছো তা নিজের জন্যে। ওয়েল চ্যাটার্জি, আমাকে একটু ঘুমোতে দাও। বেশ, যা চাও তাই হবে। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। কথাগুলো বলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিল লোকটা। হঠাৎ মিসেস সেন প্রশ্ন করলেন, কোন দুজন লোককে আজ সরিয়ে ফেলার পরিকল্পনা করেছ? হো গড! লোকটা যেন চমকে উঠল। তুমি জানলে কি করে? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। না মানে যদি দরকার হয়, কিন্তু তোমাকে কে বলল? জামিলকে ডেকে পাঠিয়েছ কেন? সামওয়ান মাস্ট হ্যাভ টোল্ড ইউ। তুমি কি আমার ওপর স্পাইং করছো? এখনো উত্তরটা পাইনি। বেশ, ওই দুটো গোয়েন্দাকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কেন? তুমি তো আমাকে বলেছ ওরা নির্বোধ। নির্বোধদের বেঁচে থাকার অধিকার থাকে না। ওদের অপরাধ? এতদিন তুমি বলে এসেছো ওরা টিনটিনের কমিকের টমসন অ্যান্ড থমসনের মতো নির্বোধ। আমি এখনো তাদের চোখেও দেখিনি। হঠাৎ কি দরকার পড়ল? উত্তরটা আমি তোমাকে পরে দেব, কিন্তু এটা আমার এখনই দরকার। তুমি ভুলে যাচ্ছ সমস্ত ব্যাপারের একটা নিয়ম আছে। ফিল্মের প্রডিউসার টাকা ঢালেন, কিন্তু সেটে পরিচালকের কথাই তো শেষ কথা। আমি খুন জখম এই মুহূর্তে চাচ্ছি না। বড় দেরি হয়ে গেছে। আমি আর ঝুঁকি নিতে পারি না। জুতোর শব্দ মিলিয়ে যাওয়ার আগে শেষবার থামল। দরজাটা বন্ধ করে শো। সিদ্ধান্তটা শুধু একা আমি নিয়েছি ভাবলে ভুল করবে। লোকটা নিচে নেমে আবার চিৎকার করল, জামিল! দ্বিতীয় লোকটা চাপা গলায় সাড়া দিতেই প্রশ্ন শোনা গেল, এখন ঠিক আছো? জি হুজুর। তারপর সব চুপচাপ। বোঝা গেল ওরা চলে গেছে। মিসেস সেন ঘুরে দাঁড়ানো মাত্র অরিন্দম রিভলভারটাকে সরিয়ে ফেলল। এইভাবেই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয় মিসেস সেন। প্রথম যেদিন এয়ারপোর্টে ওই ভদ্রলোককে দেখি সেদিন খুব নার্ভাস ছিলেন। আপনি ওকে ফেলে রেখে ফিরে যেতে পেরেছিলেন। এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে। তার মানে? এখন প্রয়োজন বোধ করলে উনি আপনাকে ফেলে এগিয়ে যাবেন। চাপা স্বরে যে হাসিটা উঠল তার কোনো তুলনা অরিন্দম জানে না। অবদ্ধ চুল সরিয়ে দিতে দিতে দরজা ভেজিয়ে বিছানার কাছে চলে এলেন মিসেস সেন। অরিন্দম লক্ষ্য করল ভদ্রমহিলা ইচ্ছে করেই দরজা বন্ধ করছেন না। সিগারেট ধরিয়ে মিসেস সেন স্বাভাবিকভাবে ধোঁয়া ছেড়ে বললেন, অরিন্দম বাবু, আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত কড়া ড্রাগের চেয়ে বেশি কার্যকর হলো আকাঙ্ক্ষিত সুন্দরী মহিলা। হি ইজ আফটার মি। আমি যতক্ষণ ওকে করুণার দান না দেব ততক্ষণ ও ফোঁস করতে পারে, বাট মাথা নিচু করবেই। আমি জানি একবার পেয়ে গেলেই ও আমাকে ছুঁড়ে ফেলতে পারে। আমি পুরুষদের স্বভাব জানি। দেখা হবে অরিন্দম বাবু, আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, এখন আপনি যদি চান তাহলে লোক দুটোকে সতর্ক করে দিন। অরিন্দম মাথা ঝাঁকালো। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা নিঃশব্দে খুলে চারপাশে তাকালো। ফগে ঢেকে যাচ্ছে লাচেন। আকাশের তারাগুলো বিবর্ণ। সে মুখ ফেরালো। মিসেস সেন এক দৃষ্টে চেয়েছিলেন। হঠাৎ বললেন, আপনি তো প্রতিবাদ করলেন না? ঠান্ডা আবার শরীরে ব্লেড ঘষছে। কোন বিষয়ে? সুন্দরী মহিলাদের সম্পর্কে যে ব্যাখ্যা দিলাম তা আমার ক্ষেত্রে প্রযোজ্য কিনা? চোখে চোখ রাখল অরিন্দম এক মুহূর্ত। তারপর বলল, আমি অন্ধ নই। ধীরে ধীরে মাথা দোলালেন মিসেস সেন। তারপর বললেন, আপনার মুখে এই স্তুতিটুকু শুনবো বলে তখন ধরিয়ে দিলাম না। গুড নাইট। ক্যাম্পে হইচই পড়ে গেল অরিন্দম ফেরার পর। সবাই ছুটে এসেছে ওকে দেখতে। এমনকি ঠক্কর পর্যন্ত শীতল ভঙ্গিতে এক নজর দেখে গেল। বসন্ত বলল,
কোথায় গিয়েছিলেন বুঝতে পারছি না, চারধারে খুঁজেছি। অন্ধকারে কোথায় যাব তাও বুঝতে পারছি না। বিদেশ বিভুঁই এইভাবে না বলে হুট করে চলে যেতে হয়? অরিন্দম অগ্নিকুণ্ডের সামনে বসেছিল। পারলে সে আগুনের ভেতরে ঢুকে যেত। ম্যানেজার অনন্ত এক গ্লাস গরম চা নিয়ে এলো সেই সময়। খেয়ে নিন, গরম হয়ে যাবেন। আগুনের দিকে মুখ ফিরিয়ে নিয়ে অরিন্দম বলল, চা চলবে না অনন্ত। সে ব্যবস্থাও আছে, তবে আপনার স্ট্যান্ডার্ড। অনন্ত দ্বিধায় পড়ল যেন। বসন্ত এবার মৃদু প্রতিবাদ করল, না না অনন্তদা, এত হাই অল্টিচিউডে ওসব একদম করবেন না। সহদেব তো নিষেধ করেছে, শোনেননি? অনন্ত বলল, একটু আধটু খেলে শরীর যদি গরম হয় তাহলে কোনো দোষ নেই। ক্যামেরাম্যান বিক্রম সেন জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলেন দাদা? অরিন্দম মুখ ফিরিয়ে ছেলেটাকে দেখল, তারপর বলল, চড়তে। এ কথার পর সবাই বুঝে গেল অরিন্দম চাইছে না ও বিষয়ে কথা বলতে। যে যার টেন্টে ফিরে যাচ্ছিল তখন। কল্পনা দাঁড়িয়েছিল আগুনের ওপাশে। পোশাকের কারণে ওকে ছেলে না মেয়ে ঠাউর করা যাচ্ছে না। শুধু নাক ঠোঁট খোলা বেচারার। বাংলা ছবির নায়িকাদের অবস্থা এখন এইরকম। বসন্ত ছাড়া কেউ পাশে নেই। কল্পনা এগিয়ে এলো। কি হয়েছে? ও তাই বলো। গলা না শুনলে তোমাকে মেয়ে বলে বুঝতেই পারতাম না। রসিকতা রাখুন। এইভাবে না বলে যেতে হয়? যদি অ্যাক্সিডেন্ট হতো? ঠান্ডাটা কিরকম বুঝতে পারছেন না? ঠান্ডা যদি লেগে যায় একবার। কল্পনা শাসন করছিল। অরিন্দম চকিতে বসন্তের দিকে তাকিয়ে কল্পনাকে এড়িয়ে চোখ টিপল। তারপর বলল, ঠিক ধরেছ। সেই কারণেই তো একটু উত্তাপের সন্ধানে বেরিয়েছিলাম। কথাটা কানে যাওয়া মাত্র সোজা হয়ে গেল কল্পনা। কোনো কথা না বলে হনহনিয়ে চলে গেল তাঁবুর দিকে। বসন্ত বলল, চটেছে, কিন্তু কোনো ইনফরমেশন পেলেন? না, শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। আসার পথে ব্রিজটা যারা ভেঙে এসেছে তারা নিশ্চয়ই আমাদের পছন্দ করছে না। আমার ব্যাপারটা ভালো লাগছে না। আমরা এসেছি নিজেদের প্রয়োজনে, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। গায়ে পড়ে কেন ঝামেলা পাকাচ্ছে কে জানে? বসন্ত বলল। অরিন্দম জিজ্ঞাসা করল, প্রত্যেকের শোয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, খেয়েও নিয়েছে সবাই। এই ঠান্ডায় তো কিছু করার নেই। এই সময় অনন্ত খাবার নিয়ে এলো। এখানেই বসে খেয়ে নিন দাদা, এখনো গরম আছে। খিদে পেয়েছিল। অরিন্দম আর আপত্তি করল না। খেতে খেতে জিজ্ঞাসা করল, আপনার টেন্ট? ওই ওপাশে পাহাড়ের গা ঘেঁষে। জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়েছি। অনন্ত জানালো। বসন্ত তুমি খেয়েছো? না দাদা, পেটটা ভালো নেই। আজ মিল স্কিপ করব। পাহারাদারির কি ব্যবস্থা করেছো? পাহারাদারি? মানুষের ভয় না পাওয়া পাহাড়ি জন্তুরা তো নেমে আসতে পারে। লোকাল লোক বলল সেরকম কোনো ভয় নেই। আমি খোঁজ নিয়েছি দাদা। খাওয়া শেষ হলে আবার চা নিয়ে এলো অনন্ত। এবার তাকে ধন্যবাদ দিল অরিন্দম। জলের বদলে এখন চা অমৃতের মতো। ফিল্মের প্রোডাকশনস ম্যানেজার না হলে এইভাবে চা আসতোও না। অনন্ত চলে গেলে বসন্তকে সে জিজ্ঞাসা করল, গোয়েন্দা দুজন কোথায়? বসন্ত অন্যমনস্ক ছিল। প্রশ্নটা বুঝে বলল, ওরা একটা টেন্টেই দুজনে আছে, আপনার টেন্টের পাশেই। কেন, কিছু হয়েছে? হয়নি, হতে কতক্ষণ। তুমি রাত্রে একটু সজাগ হয়ে শুয়ো। আর আগুনগুলো যাতে না নেভে তার ব্যবস্থা করো। অরিন্দম আর দাঁড়ালো না। সোজা এগিয়ে গেল অনন্তর দেখিয়ে দেওয়া তাঁবুর দিকে। পাশেরটা থেকে এখনই নাক ডাকার আওয়াজ ভেসে আসছে। নিজের তাঁবুর দরজা খুলে ভেতরে ঢুকে অবাক হলো সে। ছোট্ট একটা হ্যারিকেন জ্বলছে। ওরা যে হ্যামকের ব্যবস্থা করেছে তা সে জানত না। হ্যামকে তার স্লিপিং ব্যাগ পাতা, জিনিসপত্র একপাশে, কিন্তু বসার জায়গা নেই। না থাক, অরিন্দম সিঙ্গল তাঁবুটা দেখেই খুশি হলো। হ্যামকে কোনোদিন শোয়নি। স্লিপিং ব্যাগে শোয়ার অভিজ্ঞতায় শুটিংয়ের সময় হয়েছে। বড্ড ক্লান্তি লাগছে এই মুহূর্তে। অরিন্দমের ইচ্ছে করছিল ব্যাগের ভেতর ঢুকে যেতে, কিন্তু লোক দুটোকে সতর্ক করে দেয়া দরকার। কোনোভাবেই দুটো মানুষকে খুন হতে দেয়া চলতে পারে না। সে দরজার দিকে তাকিয়ে নিয়ে রিভলভারটাকে তৈরি করলো, এবং তখনই দরজায় শব্দ হলো। কেউ যেন খোলার চেষ্টা করছে।
এখনো তো ক্যাম্পের অনেকেই জেগে রয়েছে। মেম সাহেবের সঙ্গী নিশ্চয়ই এত সাহসী হবে না। সে জিজ্ঞাসা করল, কে ওখানে? একটু নীরবতা। তারপর কল্পনার গলা শোনা গেল, ভেতরে আসতে পারি? এই প্রথম মেয়েটা ওকে অবাক করল। সে এগিয়ে গিয়ে ফাঁস খুলে পর্দাটা সরিয়ে দিতেই কল্পনা ঢুকে পড়ল। মেয়েটা খুব স্বাভাবিক নয়, ভীত বলেই সতর্ক ভাব চোখে। অরিন্দম হেসে বলল, বসার কোনো ব্যবস্থা আমার টেন্টে নেই। বসতে আমি আসিনি। তখন ওভাবে অপমান করলেন কেন আমাকে? অপমান? নিশ্চয়ই। আপনি সত্যি উত্তপ্ত হতে গিয়েছিলেন। তুমি ভুল শোনোনি। ছি, আপনি তাহলে সত্যি এত নীচ? একটা দিন মেয়েদের সঙ্গ না পেলে আপনার চলে না? আপনার সম্পর্কে যা শুনেছি তার সব সত্যি। নিতার ব্যাপারটা তো নিজের চোখেই দেখেছি। এখানেও আপনি লোকাল পাহাড়ি মেয়ের খোঁজ পেয়ে গেলেন? ঠোঁট কামড়ে নিজেকে সামলালো কল্পনা। শেষের দিকে ওর গলায় বাষ্প মিলল, যদিও তা শুরু হয়েছিল ঘেন্না দিয়ে। অরিন্দম হাসল। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কেন? এটা যে ভুল তা ভাবতে আমার ভালো লাগছিল তাই। ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো কল্পনা। অরিন্দম জিজ্ঞাসা করল, এইটুকু বলার জন্য লুকিয়ে এলে? আমি লুকিয়ে এসে দেখছি ভালোই করেছি। দাঁড়াও, আমি কাউকে সচরাচর কৈফিয়ত দেই না। অবিশ্বাস নিয়ে কাউকে যাচাই করো না কোনোদিন, তাহলে নিজেই ঠকবে। রুচি যাদের সর্বদাই নিম্নগামী, আমি তাদের দলে নই। কথাটা শুনে যেন ফাঁপড়ে পড়ল মেয়েটা। বলল, কিন্তু আপনি আপনি তো নিজেই বললেন। অরিন্দম এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। সত্যি তুমি ছেলে মানুষ কল্পনা। যাও শুয়ে পড়ো। একা যেতে পারবে না এগিয়ে দেব? কল্পনা কোনো কথা বলল না। সে পাথরের মতো দাঁড়িয়েছিল। অরিন্দম বলল, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি। এত ঘৃণ্য নীচ লোক জেনেও তুমি একা আমার টেন্টে এলে কেন? এবার নড়ে উঠল কল্পনা। তারপর মাথা নেড়ে বলল, জানি না, বলে দ্রুত বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করল অরিন্দম। দিস ইজ নট ডান। এখন মেয়েটা তার কাছে স্পষ্ট। আর নয়, এখনই ব্যাপারটাকে থামিয়ে দেয়া দরকার। হৃদয়ের গতি বড় বিচিত্র। তার আজও বোঝা হলো না, কিন্তু তার জন্য মেয়েটি ক্ষতিগ্রস্ত হোক এটা সে চায় না। হৃদয় যাদের সমস্ত সত্তা নিয়ন্ত্রণ করে তাদের সে এড়িয়ে চলবেই। বাইরে বেরিয়ে এলো অরিন্দম। আগুনের শিখাগুলো এর মধ্যে কমে এসেছে। কল্পনাকে কোথাও দেখা যাচ্ছে না। চারধার চুপচাপ। ঠান্ডা এবার আরো মারাত্মক। সে কয়েক পা ফেলে পাশের তাঁবুর সামনে দাঁড়ালো। ওরা কি করে জানবে ঠিক কোন তাঁবুতে গোয়েন্দা দুটো শুয়ে আছে? লোক দুটো কি ইতিমধ্যে ওদের সম্পর্কে কোনো গোপন তথ্য জেনে ফেলেছে? না মিস্টার সেনের প্রতিনিধি বলেই খতম তালিকায় ওদের নাম উঠেছে? অরিন্দম তাঁবুর কোনো দরজা দেখতে পেল না। নিচের দিকে গুটিয়ে রাখা অংশ তুলে তবে ভিতরে ঢুকতে হয়, অর্থাৎ অপেক্ষাকৃত কম দামি এবং হত্যাকারীর পক্ষে বেশ সুবিধাজনক। ভেতরে ঢুকলো অরিন্দম। ডাকাডাকি করে অন্যদের ঘুম ভাঙানোর কোনো কারণ খুঁজে পায়নি সে। ভেতরে একটা কুপি জ্বলছে একপাশে। এটা ঠিক নয়, গ্যাস জমতে পারে। সে স্লিপিং ব্যাগ দুটোর দিকে এগিয়ে গেল এবং হালকা অন্ধকারে সে একটা ব্যাগের মাথার পাশে কালচে বস্তু দেখতে পেল। লোক দুটো ঘুমোচ্ছে নাক ডাকিয়ে। বস্তুটি কি তা দেখার জন্য ঝুঁকে দাঁড়াতেই সে উইকটাকে চিনতে পারল। আঙুলের ডগায় সেটা মুখের কাছে আনতেই পাকা জুলপি দেখতে পেল। লোকটা উইগ পরে কেন? গায়ে হাত দিয়ে কয়েকবার ঝাঁকুনি দেবার পর লোকটার ঘুম ভাঙল। সঙ্গে সঙ্গে ধড়মড়িয়ে উঠে বসতেই অরিন্দম চমকে উঠল। লোকটার মাথার 3/4 ভাগে একটিও চুল নেই। পিট পিট করে তাকাচ্ছে এখন। বোঝাই যাচ্ছে খুব হতভম্ব হয়ে পড়েছে। তারপর মুখ ঘুরিয়ে সঙ্গীর দিকে তাকালো। সে এখনো ঘুমাচ্ছে। বেচারা বেচারা মুখে বলল, ঢাক ঢাকতে পারি, দিয়ে দিন। অরিন্দম সেটা দিয়ে দিতে প্রথমে উল্টো করে তারপর সঠিকভাবে পড়ল লোকটা। তারপর বলল, বলুন কি দরকার? তারপর অরিন্দমের দৃষ্টি দেখে সঙ্গীর দিকে তাকালো। ওয়ার্থলেস। ঘুমালে মরা হয়ে যায়, কিন্তু জেগে থাকলে খুব এফেক্টিভ। আমরা অনেক দিনের বন্ধু।
এত রাত্রে না জানিয়ে আমি আপনাদের টেন্টে এসেছি বলে কিছু ভাবছেন না তো? না, নিশ্চয়ই এমন কিছু দরকার পড়েছে যে আসতে বাধ্য হয়েছেন। লোকটা কতখানি বুদ্ধিমান ঠাহর করতে পারল না অরিন্দম। মাথা নেড়ে বলল, ঠিক ধরেছেন। আপনি চ্যাটার্জি বলে কাউকে জানেন? কুপির আলোয় লোকটির মুখ স্পষ্ট না দেখা গেলেও মনে হলো একটা ছায়া সরে গেল। তারপর হেসে বলল, এটা একটা উদ্ভট রসিকতা হয়ে যাচ্ছে না? রাত দুপুরে ঘুম ভাঙিয়ে প্রশ্ন করছেন চ্যাটার্জি বলে কাউকে চিনি কিনা। আরে মশাই, পশ্চিম বাংলায় 1.5 কোটি চ্যাটার্জি থাকতে পারেন। এই সময় অরিন্দমের মনে হলো বাইরে কেউ চিৎকার করে কাউকে কিছু বলল। আততায়ী জানান দিয়ে আসে না, কিন্তু এই লোকটির সঙ্গে এরকম ধোঁয়াটে কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সে বলল, দেখুন মশাই, আমার প্রস্তাবে বসন্ত আপনাকে দলে নিয়েছে। যদিও আপনি আপনার ক্লায়েন্টের যে গল্প শুনিয়েছেন তা আমি একটুও বিশ্বাস করিনি। আমার শুধু মনে হয়েছিল অ্যাক্সিডেন্টের স্পটে যাওয়ার ব্যাপারে আপনি সিরিয়াস এবং এভাবে গেলে মারা পড়বেন, তাই আমাদের সঙ্গে থাকতে পারেন। কিন্তু আমি এখন স্থির নিশ্চিত যে আপনি আপনার পরিচয় গোপন করেছেন। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? লোকটি মুখ ঘুরিয়ে তার ঘুমন্ত সঙ্গীর দিকে তাকালো। শীত এবং স্লিপিং ব্যাগ ওকে ঘুমের জগৎ থেকে সহজে ফিরিয়ে আনবে বলে মনে হচ্ছে না। লোকটি নিচু স্বরে বলল, হঠাৎ আপনার মনে এরকম ভাবনা কি করে এলো বুঝতে পারছি না। কথাটা বলেই ফেলল অরিন্দম। আপনারা আজ রাত্রে খুন হতে যাচ্ছেন। মানে? লোকটার চোখ বড় হয়ে উঠল, যেন সামনে এসে জম দেখছে। খুব সহজ কথা, আপনাদের দুজনকে আজ রাত্রেই খুন করে ফেলার ব্যবস্থা হয়েছে। এবং এইরকম জায়গায় যদি খুন হন তাহলে অপরাধীর ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পুলিশ এই তল্লাটে আসে বলে মনে হয় না। লোকটির বিস্ময় যেন বেড়ে যাচ্ছিল। একবার ঠোঁট চাটল সে। তারপর জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন? ওর গলার স্বর পাল্টে গিয়েছে। অরিন্দম বলল, সেটা আপনার না জানলেও চলবে। যদি আপনি নিজের পরিচয়ে এখানে এসে থাকেন তাহলে এখানেই থাকতে পারেন। খুনিরা অত বড় ভুল নাও করতে পারে। কিন্তু যদি আপনি এজেন্সির লোক না হন তাহলে এই মুহূর্তেই গোপনে তাঁবু বদল করা দরকার। যা ভালো মনে করবেন তাই করুন। আমি শুধু আপনাকে সতর্ক করে দিয়ে গেলাম। অরিন্দম সোজা হয়ে দাঁড়ালো। তাঁবুর ভেতরেও ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। যদিও তার শরীরে এখন যে পোশাক তা কলকাতায় বসে কখনোই চিন্তা করতে পারত না। তাকে তাঁবু থেকে বেরিয়ে যেতে দেখে লোকটি সরু গলায় বলে উঠল, জাস্ট আ মিনিট স্যার। অরিন্দম ঘুরে তাকাতে লোকটি আবার ঠোঁট চাটল। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না? বেঁচে থাকার ইচ্ছে না থাকলে সেটাই ভাবতে পারেন। অরিন্দম আর দাঁড়ালো না। তাঁবুর প্রান্তভাগ তুলে বাইরে বেরিয়ে এলো। আকাশে মেঘ থাকলে নাকি ঠান্ডা কম হয়। এখন একটি তারাও দেখা যাচ্ছে না। এমন আলকাতরার মতো অন্ধকারে দাঁড়িয়ে থাকতেও ভয় করে। আগুনের কুণ্ডগুলো প্রায় নিভে গেছে। মাঝে মাঝে বাতাসের স্পর্শে কাঠগুলোর শরীর ঢুকে যাওয়া আগুন চোখ মেলছে মাত্র। কোনো তাঁবু থেকে এখন শব্দ আসছে না। অরিন্দম পেছনে পায়ের শব্দ পেতেই দেখল জোড়া গোয়েন্দা আপাদমস্তক মুড়ি দিয়ে স্লিপিং ব্যাগ বগলে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে আসছে। অন্ধকারে চোখ অভ্যস্ত না থাকায় ওরা অরিন্দমকেও লক্ষ্য করল না। এপাশ ওপাশ তাকিয়ে লোক দুটো এগিয়ে গেল অরিন্দমের তাঁবুর দিকে। কিন্তু সঙ্গীটিকে দেখে এখন কিছুতেই সবে জেগে ওঠা মানুষ বলে মনে হলো না। ওকে ডাকাডাকি করতে হতো, সে শোনেনি। তার মানে সঙ্গীটি এতক্ষণ ঘাপটি মেরে পড়েছিল। শয়তান আর কাকে বলে! লোক দুটো অরিন্দমের তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালো। তারপর নিজের নামটাকে উচ্চারিত হতে শুনল সে 2 বার। তৃতীয়বারের জন্য অপেক্ষা না করে ওরা ভেতরে ঢুকে পড়ল। অরিন্দম কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। এতক্ষণে স্পষ্ট হয়ে গেছে ওরা নাম ভাঁড়িয়ে এখানে এসেছে এবং পরিচয় গোপন করার জন্যই লোকটা মাথার টাক উইগ দিয়ে ঢেকেছে। কিন্তু এখন যদি ওদের নিয়ে ব্যস্ত হতে হয় তাহলে পরের নাটকটা চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু খোলা আকাশের নিচে ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে আর দেখতেও হবে না। অরিন্দম ঘাড় ঘুরিয়ে ওপাশের তাঁবুটার দিকে তাকালো। এই তাঁবু থেকে ইচ্ছে করলেও ওই তাঁবু দুটো পরিষ্কার লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা করতে হলেও তাঁবুর দরজা খুলে বসে থাকতে হয়। না,
আজ রাত্রে যখন ঘুমের কোনো সম্ভাবনা নেই, তখন নিজের তাঁবুতে ফিরে যাওয়াই ভালো। লোক দুটো বসে আছে স্লিপিং ব্যাগের ভেতরে পা ঢুকিয়ে। ব্যাগ দুটো পাতা হয়েছে মাটির ওপরেই। স্লিপিং ব্যাগ কি নিউমোনিয়া থেকে বাঁচাবে? কে জানে। অরিন্দম ঢোকামাত্র টাক মাথা বলল, মানে এখানেই চলে এলাম। আপনার কি খুব অসুবিধা হবে? অরিন্দম বলল, না, তবে আপনাদের জেগে থাকতে হবে। সঙ্গে সঙ্গে মেনে নিল লোকটা। অবশ্যই, ওই কথা শোনার পর কি আর কারো ঘুম আসে? আপনি শুয়ে পড়ুন, আমরা পাহারা দিচ্ছি। থ্যাঙ্কস, ঘুম এলেও দয়া করে জেগে থাকবেন, কারণ আমি নাক ডাকা সহ্য করতে পারি না। ঠান্ডা সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে। সন্ধেবেলায় ব্র্যান্ডি খেয়েছিল বলে যে উত্তাপ জমেছিল, তার চিহ্ন কোথাও নেই। মদের জন্য আকর্ষণ বোধ করল সে। এই সময় দ্বিতীয় লোকটা উঠে এলো সামনে। তার হাতে একটা কার্ড। সেটা সামনে এগিয়ে ধরে বলল, এই দেখুন আমার আইডি। আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন। অরিন্দম কার্ডটা নিয়ে আলোর কাছে গেল। প্রাইভেট ডিটেকটিভ সংস্থার নাম, লোকটার নাম, ছবি এবং স্বীকৃতি চিহ্ন রয়েছে। অর্থাৎ এই কার্ডটি যদি জাল না হয়, তাহলে ভদ্রলোক গোয়েন্দা। অরিন্দম চটপট জিজ্ঞাসা করল, আপনি একটু অদ্ভুত আচরণ করছেন না? হ্যাঁ, ঠিকই। লোকটা যেন আচম্বিতে পাল্টে গেল। আমাকে এইরকম আচরণ করতে বলা হয়েছে। মানে? বিস্মিত হলো অরিন্দম। একটু ক্যাবলা, হাবাগোবা নয় যদিও, এখন একটা চরিত্র হয়ে আছি আমি। হঠাৎ নিজেকে প্রকাশ করলেন কেন? আপনি যখন খবরটা জানলেন যে আজ রাত্রে আমাদের হত্যা করা হতে পারে, তখন মনে হলো ইটস এনাফ। কদিন থেকে আমারও সন্দেহ হচ্ছিল এরকম একটা কাণ্ড হতে পারে। সন্দেহটা কেন হলো? আই এম সরি, সেটা বলা আমার পক্ষে রীতিবিরুদ্ধ হবে। দ্বিতীয় লোকটি মাথা নাড়তেই অরিন্দম আর প্রসঙ্গ বাড়াতে চাইল না। সে টাক মাথার দিকে একবার তাকালো। খুব নার্ভাস দেখাচ্ছে ভদ্রলোককে। হঠাৎ টাক মাথা বলল, ওদের সঙ্গে পেশাদার খুনি আছে। আমরা কি এই টেন্টে নিরাপদ? অরিন্দম উত্তর দিল, যদি এখানে খোঁজ নিতে না আসে তাহলেই নিরাপদ। কিন্তু আপনি তো আপনার কার্ড দেখালেন না। আমার কোনো কার্ড নেই, সরল গলায় বলার চেষ্টা করল লোকটা। তার মানে আপনি কোনো গোয়েন্দা সংস্থায় চাকরি করেন না? প্রশ্নটির জবাব পাওয়া গেল না। ভদ্রলোক অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলেন। অরিন্দম আচমকা জিজ্ঞাসা করল, ওদের সঙ্গে যে পেশাদার খুনি আছে বলে জানেন, এই ওরা কারা? লোকটি হাসল এবার, খুব ম্লান হাসি। তারপর বলল, সেটা আপনিও জানেন। মানে? আমি জানি কি জানি না তা আপনি জানলেন কি করে? আপনি যদি আগে রিভলভারটা না কিনতেন তাহলে। রিভলভার? সেটাও আপনি জানেন? গ্যাংটক শহরটা খুব ছোট, ওখানে কথা চাপা থাকে কম। গুড, কিন্তু আমার আগের প্রশ্নের উত্তর পেলাম না। হয়ে একইভাবে জেনে গেছি। আপনার সঙ্গে ওর, মানে মিসেস সেনের ঘনিষ্ঠতা তো অনেকেরই নজরে পড়েছে। আপনি ওর ঘরে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছেন। অতএব ওদের যে জানেন না তা কি বলা চলে? এর মধ্যে কোনো জটিলতা নেই। আমার ঘরে পুলিশ পাঠালো কে? বিশ্বাস করুন, আমি নই। আমি মহিলার ঘরে গিয়েছিলাম, এ খবর আপনি জানলেন কি করে? চোখ খোলা রাখলেই তা জানা যায়। আপনি কে? টাক মাথা লোকটা অদ্ভুত চোখে তাকালো প্রশ্ন শুনে। জবাবটা দেবে কিনা হয়তো ভাবছিল। এই সময় একটা শীষ কানে এলো অরিন্দমের। শব্দটা শীষ না বলে সাপের গর্জন বলাই ঢের মানানসই। সে হাত তুলে দুজনকে চুপ করতে বলল। সঙ্গে সঙ্গে লোক দুটো উঠে দাঁড়ালো। ওরা কি করবে বুঝতে পারছিল না। অরিন্দম এগিয়ে গিয়ে লণ্ঠনের আলো প্রায় নিভু নিভু অবস্থায় নিয়ে এলো। শীষ কিংবা সাপের গর্জন আর শোনা যাচ্ছে না, এবং তাঁবুর ভেতরটায় অন্ধকার আড়াল তৈরি করেছে। সে ধীরে ধীরে আন্দাজেই দরজার কাছে পৌঁছে গেল, এবং তখনই টপ টপ শব্দ বাজল। তাঁবুর ওপরে জলের ফোঁটা পড়ায় একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। ব্যাপারটা যে বৃষ্টি তা বুঝেই কিছুটা হতভম্ব হয়ে গেল অরিন্দম। পাহাড়ি বৃষ্টির চরিত্র নাকি মন্ত্রীদের দালালদের মতো। সে আবার হ্যামকের কাছে ফিরে এসে সুটকেস খুলল। ওপরে ওয়াটারপ্রুফটা ভাঁজ করা ছিল। সেটাকে পোশাকের উপর চাপাতে মনে হলো নড়াচড়া করলেই ফেটে যাবে। মাথাটা ঢেকে নিয়ে রিভলভার হাতে
সে আবার দরজায় পৌঁছালো। বৃষ্টি পড়ছে বেশ জোরে, কিন্তু তাঁবুর ভেতর আরো যে দুটো মানুষ আছে তা বোঝা যাচ্ছিল না। ওরা যেন অন্ধকারে মিশে গিয়েছে। অরিন্দম দরজাটা সামান্য সরাতেই মনে হলো বরফের ছুরি ছুটে আসছে। বৃষ্টির সঙ্গে এখন বাতাস বইছে। অগ্নিকুণ্ডগুলো কখন নিভে গেছে। পৃথিবী আলকাতরায় মোড়া। কোথাও জল পড়ার আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। হাড়ের ভেতরে ঠান্ডা তিরতিরিয়ে ছড়িয়ে পড়ছে। পা থেকে মাথা পর্যন্ত কাঁপুনি গড়াচ্ছে। অরিন্দম তবু দাঁতে দাঁত চেপে কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। চোখ এখন কিছুটা সয়ে নিয়েছে অন্ধকার। সে জোড়া গোয়েন্দার তাঁবুটাকে লক্ষ্য করল। কোথাও কোনো অস্বস্তিকর ব্যাপার নেই, অথচ শীষটা এখনো কানে লেগে রয়েছে। বৃষ্টি মেঘে সে কয়েক পা এগিয়ে পাহাড়ের ধার ঘেঁষে দাঁড়ালো। এতগুলো লোক খোলা আকাশের নিচে তাঁবু পেতে শুয়ে রয়েছে, অথচ কাউকে জীবন্ত বলে মনে হচ্ছে না। পাহাড়, মেঘ, আকাশ আর হাওয়া মিলে নিজস্ব একটি রাজত্ব তৈরি করে নিয়েছে এখন। হঠাৎ আবার শীষটা বাজল। অরিন্দম মুখ ফেরালো। বৃষ্টির জল মিশে অন্ধকার আরো ঘোলা হয়েছে, যেন সারি সারি দেয়াল সামনে। শীষটা আসছে ঠিক ডান কোণ থেকে, যেদিকটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। অরিন্দম নড়ল না। প্রতিপক্ষের নজর তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। এই সময় সে দুটো অবয়ব দেখতে পেল। বেশ সাহসী ভঙ্গিতে দুটো মানুষ একেবারে খোলা জায়গায় এসে দাঁড়িয়েছে। ওখানেই একটু আগে অগ্নিকুণ্ড জ্বলছিল। তারপর লোক দুটো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। অরিন্দমের শরীরে কাঁপুনি বাড়ল। তার হাতে রিভলভার, কিন্তু আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে। লোক দুটো আবার দাঁড়িয়ে পড়ল। প্রায় ভূতের মতো দেখাচ্ছে ওদের। দুজনের শরীরে ওয়াটারপ্রুফ থাকায় মুখ দেখতে পাওয়ার কোনো সুযোগই নেই। তারপরেই ওরা চোখের আড়ালে চলে গেল। ব্যাপারটা কি? ওরা কি ঠিকঠাক বুঝতে পারছে না কোন তাঁবুতে গোয়েন্দারা থাকতে পারে? ওরা কি প্রতিটি তাঁবু পরীক্ষা করছে? এবং তখনই একটা প্রচণ্ড আর্তনাদে চমকে উঠল অরিন্দম। আচমকা কোনো মানুষ আহত না হলে এই চিৎকার করতে পারে না। তারপরে একটি লোককে প্রায় প্রাণ নিয়ে ছুটে যেতে দেখল সে। দ্বিতীয় লোকটি আসছে না কেন? চিৎকারটা যতটা তীব্র ছিল, এখনকার নীরবতা তার চেয়ে কিছুমাত্র কম নয়। যেন শব্দটা করেই মানুষটির কণ্ঠ রুদ্ধ হয়েছে। অরিন্দম ধীরে ধীরে নিজের তাঁবুর সামনে এসে দাঁড়ালো। ওরকম শিউরে ওঠা চিৎকারের পরও কোনো তাঁবুতে মানুষের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। যে যতই ঘুমিয়ে পড়ুক, ওইরকম বীভৎস চিৎকারে তার উঠে পড়ার কথা। কিন্তু এখন তাঁবুগুলোর দিকে তাকালে মনে হচ্ছে কেউ কোনো চিৎকার শুনতে পায়নি। নাকি ঠান্ডা বৃষ্টি এবং ভয় স্লিপিং ব্যাগের উত্তাপ আঁকড়ে ধরতে সাহায্য করে? অরিন্দম নিঃশব্দে আরেকটু এগোলো এবং তখনই দৃশ্যটা দেখতে পেল। আবছা সিলুটের মতো যতটা না চোখের কৃতিত্ব, তার চেয়ে বহুগুণ মনের অনুমানে। একটা লোক পড়ে আছে মাটিতে। অন্যজন তাকে উল্টে পাল্টে দেখছে। শেষ পর্যন্ত একটা টর্চের আলো জ্বলল। আলোটা পড়ল পড়ে থাকা মানুষের মুখে। সঙ্গে সঙ্গে নিভল আলো। সন্ধানরত লোকটা এবার একটা ছুরি টেনে বের করলো পড়ে থাকা মানুষটার শরীর থেকে। যেখানে ওর হাত পৌঁছেছিল সেখানটায় গলা কিংবা বুক থাকাই সম্ভব। ছুরিটাকে পড়ে থাকা লোকটির পোশাকে ভালো করে মুছে দাঁড়িয়ে থাকা লোকটা চলে গেল লম্বা লম্বা পা ফেলে ওপাশের একটা তাঁবুর দিকে। যে লোকটা পালালো আর যে ছুরিটা বের করলো, তারা যে এক দলের নয় এটুকু পার্থক্য বুঝতে অসুবিধে হলো না। কিন্তু অরিন্দম ধরতে পারছিল না যে পড়ে আছে সে নিহত কিনা। এই সময় সেই লোকটা আবার ফিরে এলো। এবার ওর হাতে কিছু একটা ছিল যা সে জড়িয়ে নিল পড়ে থাকা মানুষটির শরীরে। তারপর স্বচ্ছন্দে সেটা টেনে নিতেই পড়ে থাকা মানুষটা উঠে এলো ওর পিঠে। কিন্তু যেভাবে লোকটার হাত পা ঝুলছে, তাতে এখন বুঝতে অসুবিধে হলো না প্রাণের চিহ্ন শরীরে নেই। লোকটা এবারে এগিয়ে যাচ্ছে উল্টো দিকে শরীরটা বহন করে। অরিন্দম সতর্ক পায়ে অনুসরণ করল। যদিও বৃষ্টি তার পায়ের শব্দ ঢেকে দিচ্ছিল, অত বড় একটা শরীর বহন করার সময় লোকটা একবারও থামল না। ক্রমশ ওদের এলাকা ছাড়িয়ে খোলা জায়গায় গেল ওরা। অরিন্দম আর ঝুঁকি নিল না। লোক দুটো ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে, কিন্তু ওখানে পা বাড়ালে লোকটার চোখে পড়ার সম্ভাবনা 70%। জায়গাটা বেশ ঢালু হয়ে গেছে, আর এই সময় বিদ্যুৎ চমকালো। তাতেই দেখা গেল লোকটা ঝুঁকে মানুষটার শরীর থেকে বাঁধন খুলছে। তারপরে অন্ধকার দ্বিগুণ হলো। অরিন্দম ধীরে ধীরে পিছিয়ে এসে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়ালো।
মিনিটখানেক বাদে সে লোকটাকে ফিরে আসতে দেখল। বেশ হেলতে দুলতে আসছে, যেন কোনো দুশ্চিন্তা নেই। খোলা জায়গাটা পেরিয়ে এসে চারপাশে তাকিয়ে নিল লোকটা, এবং তখনই আবার বিদ্যুৎ ঝলসে উঠতেই হতভম্ব হয়ে গেল অরিন্দম। মাথার উপরে মেঘ, চোখের সামনে মেঘ, আর পৃথিবীর কোথাও সূর্যদেবের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ নিয়ে লাচেনের দিনটা শুরু হয়েছিল। বেলা 10টাতেও তার কিছু পরিবর্তন ঘটল না, কিন্তু দুটো জিনিস এর মধ্যেই ঘটে গেছে। সঙ্গী কুলিদের পরিচিত মালবাহক এবং গাইড পৌঁছে গেছে। দ্বিতীয়ত, অনন্ত কাবু হয়ে গেছে ঠান্ডায়, যদিও তার কণ্ঠস্বর ঠিক আছে। নিজেদের তাঁবুতে আগুন জ্বেলে সেখান থেকে সে নড়ছে না, যদিও প্রতিটি তাঁবুতে এক প্রস্থ চা পাঠিয়ে জানিয়ে দিয়েছে খেতে হলে সবাইকে রান্নাঘরে আসতে হবে। ঠান্ডা যতই বাড়ুক, বসন্ত নিজেকে খাপ খাইয়ে নেবার চেষ্টা করছে। আপাদমস্তক ঢেকে সে তাঁবু ছেড়ে বেরিয়ে অরিন্দমের কাছে পৌঁছে গেল। ক্লান্তি এবং শীত অরিন্দমকে অলস করে রেখেছিল। অনন্তর পাঠানো চা প্রায় ঠান্ডা অবস্থায় পেটে চালান করেও স্লিপিং ব্যাগ ছাড়তে ইচ্ছে করছিল না। বসন্তকে দেখে বলল, গুড মর্নিং। মর্নিং? কি হবে বুঝতে পারছি না দাদা। ধৈর্য ধরো, প্রকৃতি হলো মেয়েদের মতো, বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারেন না। আপনার কথা সত্যি হলেই বাঁচি। বসন্ত চারপাশে তাকিয়ে বসার জায়গা পেল না। তারপরে একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, কাল রাত্রে কোনো অস্বাভাবিক চিৎকার শুনেছেন? অরিন্দম হ্যামকে শুয়েই বসন্তকে দেখল। ঘটনাগুলো বলা ঠিক হবে কিনা এক মুহূর্ত ভাবল। তারপর বলল, হ্যাঁ, কাল রাত্রে একজন খুন হয়েছে। খুন? প্রায় চিৎকার করে উঠল বসন্ত। কে? কোথায়? চিৎকার করো না, আমাদের কেউ নয়, একজন আততায়ীকে মরতে হয়েছে। আপনি জানলেন কি করে? বসন্তর গলার স্বর পাল্টে গেল। তাঁবুর ভেতর শুয়ে না থাকলে তুমিও জানতে বসন্ত। কিন্তু আততায়ী মানে কাকে খুন করতে এসেছিল? স্বদেশ এবং বিদেশ বাবুকে। ও গড! তার মানে সেই ভদ্রমহিলা পাঠিয়েছিলেন। এরা তোর স্বামীর ব্রিফকেস খুঁজতে এসেছে। এখন কি করা যায়? পুলিশকে ইনফর্ম করার কোনো উপায় নেই। কিচ্ছু করতে হবে না আমাদের। কিন্তু ওই দুটো মানুষকে তো সরিয়ে ফেলার জন্য ওরা আবার চেষ্টা করতে পারে। তা পারে। বেশ, অরিন্দম দা, আমরা কেন মিছিমিছি ঝামেলায় জড়াবো? ওরা যদি যেতে চায় নিজেদের মতো যাক, অথবা নিচে নেমে আমাদের মুক্তি দিক। প্রথমটা সম্ভব হবে না, দ্বিতীয়টাই সহজ। কিন্তু আমি যে মিস্টার সেনকে রিফিউজ করিনি। মানে? হকচকিয়ে গেল বসন্ত। মিস্টার সেন আবার কে? উনি কাল রাত্রে আমার কাছে আশ্রয় চেয়েছিলেন। ভদ্রলোক ওই মহিলার তথাকথিত স্বামী। হ্যাঁ? হতভম্ব হয়ে গেল বসন্ত। এ কি বলছেন আপনি? এরা গোয়েন্দা নয়? আমাদের এতদিন ব্লাফ দিয়েছে? ডেঞ্জারাস লোক তো। অরিন্দম বসন্তকে শান্ত করার চেষ্টা করল। উত্তেজনা পরিহার করো হে। ঠিক বলেছেন দাদা, বসন্ত বলল। নিজের স্ত্রীর পেছনে স্পাইং করছেন ভদ্রলোক। ঠিকই বলছি, চিরকাল মেয়েরাই স্বামীর উপর গোয়েন্দাগিরি করবে, এ কেমন কথা? আপনি বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছেন। না ভাই, তবে ওরা যদি ওদের মতো আমাদের সঙ্গে থাকে তো থাক না। কিন্তু আপনি বললেন ওদের জন্য একটা খুন হয়েছে। সেটা আমি বললাম বলে তুমি জানলে। মৃতদেহ বা খুনি কাউকে তো তুমি এই মুহূর্তে খুঁজে পাবে না। গত রাতের চিৎকারটা শোনার পর 15 মিনিটের মধ্যে তুমি তাঁবু থেকে বের হওনি। আর যখন হয়েছিলে তখন ঢেউ মিলিয়ে গেছে জলে, তাই না? আমি বেরিয়েছিলাম আপনি জানতেন? ছেড়ে দাও ওসব কথা। সহদেব কি বলছে, আমরা কবে রওনা হতে পারবো? ও এই ওয়েদারে যেতে রাজি নয়। এদিকে লোকাল হেল্প এসে গেছে। তাহলে আমাকে একটু ঘুমোতে দাও। অরিন্দম চোখ বন্ধ করল। কাল রাতেও কে একই কথা বলেছিল মিস্টার সেনকে। ঘটনাগুলো ঘটে গিয়েছিল ছবির মতন। ছুরিটা হাতে নিয়ে পা বাড়াচ্ছে ঠক্কর। এই লোকটা যে ঠক্কর হতে পারে তা তার অনুমানেও আসেনি। ঠক্কর বোধহয় নিশ্চিন্ত হয়ে তার তাঁবুর মধ্যে ঢুকে গেল। তবু অরিন্দম দাঁড়িয়ে রইল চুপচাপ। এত ঠান্ডা মাথায় ঠক্কর লোকটাকে খুন করল?
ওরা যে এসেছে তা ঠক্কর টের পেল কি করে? কেনই বা সে হত্যা করল? ওই মানুষটাকে ইউনিটের সবাই ভয় পায়। এখন মনে হলো ভয় পাওয়ার সঠিক কারণ আছে। ওই লোক দুটো কি ঠক্করের তাঁবুতে উঁকি মেরেছিল? তাহলে মৃত লোকটি বাইরে পড়ে থাকবে কেন? রহস্যটা চাপ হয়ে যাচ্ছিল অরিন্দমের কাছে। তারপর সে সাহসী হলো। একটু দ্রুত পায়ে আড়াল ছেড়ে এগিয়ে চলল ঢালু পাহাড় বেয়ে যেখানে ঠক্কর লোকটাকে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকে থমকে দাঁড়াতে হলো। সামনে অতলান্ত খাদ। পৃথিবীটা যেন আচমকা পাতালে পৌঁছে গিয়েছে। তার মনে পড়ল না এখানে পৌঁছবার সময় এরকম জায়গা চোখে পড়েছিল কিনা। অবশ্য তখনই সন্ধ্যা ঘনিয়ে গিয়েছিল, বাইরের পৃথিবী দেখার সুযোগ ছিল না। ঠক করে এখানে দাঁড়িয়ে লোকটাকে ওই খাদে ছুঁড়ে ফেলে দিয়েছে। হয়তো এই জীবনে লোকটাকে কেউ খুঁজে পাবে না। অরিন্দম পেছন ফিরে তাকালো। কতটা ঠান্ডা রক্তের খুনি হলে এইরকম একটা কাজ করা সম্ভব? হয়তো ঠক্কর জানতো কেউ তার তাঁবুতে উঁকি মারতে আসবে, কিংবা সে ওই শীষগুলো শুনতে পেয়ে সতর্ক হয়েছিল। লোকগুলো তাঁবুতে উঁকি মারতে গিয়ে ওর আক্রমণের সামনে পড়ে। বোঝাই যাচ্ছে ঠক্কর নিপুণ হাতে ছুরি ছুঁড়ে মেরেছিল, এবং যে লোকটির শরীরে সেটা বিঁধেছিল তার গলা থেকে শুধু একটা আর্তনাদি বেরোতে পেরেছে। অর্থাৎ দূর থেকে ছুঁড়ে মারার নৈপুণ্য ঠক্করের আছে। আর তারপর যখন মানুষটাকে মৃত দেখল, তখন সাবলীলভাবে ওই খাদে ছুঁড়ে ফেলে প্রমাণ লোপ করে তাঁবুতে ফিরে গেল। এসব করার সময় লোকটাকে একটুও বিচলিত দেখাচ্ছিল না। অরিন্দম ফিরে আসছিল। হঠাৎ আসা এই উত্তেজনা ওর জলে ভেজা শীতবোধটাকেও নুইয়ে দিয়েছিল। তাঁবুর কাছাকাছি পৌঁছে সে আবার দাঁড়ালো। ঠক্কর কি আরেকটা আক্রমণের আশঙ্কা করে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে? এদিক দিয়ে যাওয়ার সময় যদি আরেকটা ছুরি অন্ধকার দিয়ে তার বুক লক্ষ্য করে উড়ে আসে? অরিন্দম কেঁপে উঠল। তারপর দিক পাল্টালো। তাঁবুগুলোর পিছন দিকে হেঁটে সে ঘুরে এলো সম্পূর্ণ বিপরীত দিকে। যে লোকটা পালাতে পেরেছে সে নিশ্চয়ই তার মালিকের কাছে খবর পৌঁছে দিয়েছে এতক্ষণে। ওরা কি পরিকল্পনা করছে জানার উপায় নেই। তবে তার বিশ্বাস করতে ভালো লাগছে যে মালিকান এই ঘটনার কথা জানবেন না। তাকে কখনোই বলা হবে না। অবশ্য মেম সাহেব যদি তার সঙ্গে চমৎকার অভিনয় না করে থাকেন। না, কোনো জীবিত মানুষের চিহ্ন কোথাও নেই। অরিন্দম সতর্ক পায়ে হেঁটে আসছিল সোজা পথ দিয়ে, এবং তখনই তার কল্পনার তাঁবু নজরে এলো। যদি ঘুমিয়ে কাদা না হয়ে থাকে তাহলে কল্পনাও ওই চিৎকারটা শুনতে পেয়েছে। মেয়েটা নিশ্চয়ই ভয়ে কাঁটা হয়ে আছে। অরিন্দমের খুব ইচ্ছে করছিল কল্পনার সাথে দেখা করে সাহস দিয়ে আসে। তারপরেই মনে হলো বসন্তকে ডেকে তুলে এ ব্যাপারে জানানো দরকার। সে সময় ওপাশের তাঁবুতে আলো জ্বলে উঠতেই অরিন্দম দ্রুত পা চালিয়ে আড়ালে চলে এলো। একটা টর্চের আলো পড়ল বাইরে। একটা গলায় কিছু কথা শোনা গেল। তারপর একটি অবয়ব টর্চের আলোয় পথ দেখে ছুটে গেল কল্পনার তাঁবুর দিকে। বসন্তর গলা শুনতে পেল অরিন্দম। কল্পনা, কল্পনা! কে? যেন একটা কাঁপুনি মেশানো চিৎকার ছিটকে এলো তাঁবুর ভেতর থেকে। আমি বসন্ত, তুমি ঠিক আছো তো? না, আমার একা থাকতে ভয় করছে। সেই জন্যই আমি এলাম। ভয় কি? আমি আছি। তুমি? আমি আর একা থাকতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। আপসেট হয়েও না প্লিজ। অরিন্দম আর দাঁড়ালো না। হঠাৎ বুকের ভেতরের বাতাসটা যেন আটকে গেল। সে দ্রুত নিজের তাঁবুর সামনে এসে চাপা গলায় ডাকল, স্বদেশবাবু, বিদেশবাবু। ভেতর থেকে সাড়া এলো, আজ্ঞে। অরিন্দম ভেতরে ঢুকে প্রথমে হ্যারিকেনটাকে উজ্জ্বল করল। তারপর স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে থাকা লোক দুটোকে বলল, এবার নিজেদের তাঁবুতে ফিরে যান। কিন্তু না, আর কোনো সম্ভাবনা নেই, অন্তত আজ রাত্রে। লোক দুটোকে বেশ তৃপ্ত দেখালো। স্লিপিং ব্যাগ গুটিয়ে নিয়ে শুরুত করে বেরিয়ে গেল তাঁবু থেকে। ওয়াটারপ্রুফ মাটিতে ফেলে দিয়ে হ্যামকের ওপর বসে পড়ল অরিন্দম। ওর মাথায় চট করে একটা দৃশ্য চলে এলো। কল্পনা আসতে চায় দলের সঙ্গে জানিয়ে বিরক্তি প্রকাশ করেছিল তার কাছে বসন্ত। সে হেঁকে বলেছিল, নিয়ে নাও হে, সঙ্গে মহিলা থাকলে মন্দ কি? কিন্তু আজ ব্যগ্র বসন্ত বলল, ভয় কি, আমি আছি। তাহলে কি সে তার সম্মতি আদায় করার জন্য সেদিন অভিনয় করেছিল? যে সম্পর্ক থাকলে মানুষ এই আবহাওয়ায়
কারো খবর নিতে ছুটে যেতে পারে, সেই সম্পর্ক কি এতকাল বসন্ত চেপে রেখেছিল? একজন তরুণী নায়িকার সঙ্গে একটি তরুণ পরিচালকের সম্পর্ক হতেই পারে, কিন্তু তার কেন অস্বস্তি হচ্ছে? সে কি মনে মনে কল্পনাকে কামনা করেছিল, নাকি কল্পনা তার মনের অজান্তেই একটা গোপন উৎসাহ বেড়ে ওঠার পরিমণ্ডল সৃষ্টি করেছিল বলেই এখন এক ধরনের ঈর্ষার মুখোমুখি হচ্ছে সে? নিজেকে খুব বোকা মনে হচ্ছিল তার। তার মনে হলো বসন্ত যে এতদিন নিজেকে আড়ালে রেখেছিল তার নিশ্চয়ই কোনো কারণ ছিল, কিন্তু সেই কারণটাই তাকে আরো বিষণ্ণ করে তুলছিল। একটা খুন হয়ে গেল, দুটো খুনের আশঙ্কা ছিল, কিন্তু সেসব ছাপিয়ে এই বিষণ্ণতা অরিন্দমকে ক্রমশ গ্রাস করছিল। শোয়ার আয়োজন করে অরিন্দম যখন হ্যামকে ওঠার জন্য তৈরি, ঠিক সেই সময় দরজায় শব্দ হলো। রিভলভারটাকে টেনে নিল অরিন্দম। লণ্ঠন কমানো হয়নি, তাই তাঁবুর ভেতরটা স্পষ্ট। ধীরে ধীরে দরজাটা খুলে যেতেই অরিন্দম ডাকল, আসুন। তাঁবুর ভেতরে এসে দাঁড়ালো টাকমাথা। লোকটা যেন অরিন্দমকে জেগে থাকতে দেখে বেশ অপ্রস্তুত। কিছু বলার জন্য মুখ খুলেও বন্ধ করল। তারপর রিভলভারটার দিকে তাকালো। অরিন্দম জিজ্ঞাসা করল, আমাকে সরিয়ে দিতে ইচ্ছে করছে? হ্যাঁ, না না, এ কি কথা বলছেন? আপনি কি জানেন একটু আগে এখানে একটা খুন হয়েছে? খুন? এইভাবে ঘুরে বেড়ালে আপনিও খুন হতে পারেন। লোকটি ঢোক গিলে বলল, না মানে, একটা কথা আপনাকে না বলে পারছিলাম না। ঠিক আছে, আমি যাই। দরজার দিকে ফিরল টাকমাথা। দাঁড়ান। অরিন্দম হুকুম করতেই লোকটা দাঁড়িয়ে পড়ল। কেন এসেছিলেন? আপনাকে বলতে, যেন আমাকে ভুল না বোঝেন। সত্যি কথাটা বলুন। কোন কথাটা? কেন এরকম ভাঁড় গোয়েন্দার ছদ্মবেশ নিয়েছেন? অন্য কিছু মাথায় আসেনি, তবে আমার সঙ্গী কিন্তু সত্যি এজেন্সির লোক। কিন্তু কেন নিতে হলো? প্রাণের ভয়ে। আপনি ভেবেছিলেন কেউ আপনাকে চিনতে পারবে না? হ্যাঁ, পাকা জুলপির উইগ পরলে, মানে এজেন্সি থেকেই বলে দিয়েছে। এখানে আসতে হলো কেন? ব্রিফকেসটার জন্য। কি আছে ওতে? হিরে। হিরে? হ্যাঁ, আমাদের বংশের সম্পত্তি। ওইটা হাতাবার জন্য ও ব্যস্ত হয়ে উঠেছিল। এত দামি জিনিস বায়ুদূতে এক পরিচিতের হাতে তুলে দিলেন? সঙ্গে রাখতে সাহস পাচ্ছিলাম না, আমাকে খুন করে ফেলতো। ভদ্রলোককে বলেছিলাম বিকেলবেলায় হোটেল থেকে ওটা নিয়ে যাবে আমার এক বন্ধু। আসলে আমিই নিতাম। গৌহাটি থেকে প্লেন ধরতাম। চাবি না থাকলেও ওই ব্রিফকেস কেউ খুলতে পারবে না। আপনি কি বুঝতে পারছিলেন না যে আপনাকে গ্যাংটকে কেউ চিনে ফেলতে পারে? আমার মনে হয়নি, কারণ আমি কখনো ওদের সামনে যেতাম না। কিন্তু যেদিন আপনি শিলিগুড়ি থেকে কালীঝোড়া বাংলোয় ওদের খোঁজে গিয়েছিলেন, সেদিনই ধরা পড়ে যাচ্ছিলাম চ্যাটার্জির কাছে। ও আপনাদের পেছন ধাওয়া করে সেবক ব্রিজ পর্যন্ত এসেছিল। পুলিশ আমাদের আটকে রেখেছিল সেখানে। তখন ভেবেছিলাম, বুঝতে পারেনি। কিন্তু এখন? তাহলে আপনাদের কেউ শাসায়নি? আমাকে মিথ্যে বলেছেন? আমার সঙ্গীকে শাসিয়েছিল। আপনার স্ত্রীর সঙ্গে দেখা করবেন না মিস্টার সেন? না, আমি শুধু ওর আগে স্পটে পৌঁছে ব্রিফকেসটাকে খুঁজে পেতে চাই। আপনি দয়া করে এখান থেকে আমাদের ফিরিয়ে দেবেন না? শি ইজ ডেড টু মি। অরিন্দম ঠোঁট কামড়ালো। যান, নিজের তাঁবুতে যান। আমি একটু ঘুমোতে চাই মিস্টার সেন। বসন্ত বাইরে বেরিয়ে এসে পাশের তাঁবুটার দিকে তাকালো। ওটার ভেতর কেউ জেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। জোড়া গোয়েন্দা অথবা ভাড় সেজে লোক দুটো ওকে কিরকম ভাওতা দিল। ওদের একজন যদি মিস্টার সেন হয়, আর একজন কে? নায়ক কথা দিলে পরিচালককে মেনে নিতেই হয়। এই যে ডিরেক্টর সাহেব, আমরা কি আজ রওনা হচ্ছি? বসন্ত দেখলো ঠক্কর প্রশ্নটা করতেই বসন্ত দেখলো ঠক্কর প্রশ্নটা করতে করতে এগিয়ে আসছে। লোকটার দিকে তাকিয়ে আজ হঠাৎ বসন্তর মনে হলো ও দলে থেকে ভালোই হয়েছে। এরকম একটা টাফ লোক অনেক সাহায্যে আসবে। সে হেসে উত্তর দিল, এই ওয়েদারে আপনি হাঁটতে পারবেন? আই ডোন্ট মাইন্ড, কিন্তু দেরি করলে বিপদে পড়বেন। একবার বরফ পড়তে শুরু করলে আর কিছুই খুঁজে পাবেন না। ঠক্কর হাসল। অবশ্য তাতে আমারই সুবিধে, ছবিটা তুলতে হবে শুধু।
ঠান্ডায় দাঁড়িয়েও বসন্তর কান গরম হলো। আপনি সেই সুযোগ পাবেন না। সুটকেসটা আমাদের প্রাণ। আমরা ওটাকে খুঁজে বের করবই। আমার মন বলছে ওটা পাবই। ঠক্করকে নির্লিপ্ত দেখালো। আমাদের হিরো সাহেবের কি খবর? উনি কি বলছেন? ওর ধারণা অন্যরকম হলে সঙ্গে আসতেন না। আমাদের হিরো সাহেবের ঠান্ডা কম, সাহস বেশি। এ কথা কেন বলছেন? কাল রাত্রে একটা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখি হিরো সাহেব একা একা ঘুরে বেড়াচ্ছেন। ভাবলাম ওকে জিজ্ঞাসা করি চিৎকারটা কার। কিন্তু সেই সময় ডিরেক্টর সাহেব হিরোইনের সঙ্গে কথা বলছিলেন আর হিরো সাহেব সেটা লক্ষ্য করছেন। আমি আর কাউকে ডিস্টার্ব করিনি। চিৎকারটা কার খুঁজে পেয়েছেন? ঠক্কর হাসলো প্রশ্নটা করে। খুনের কথা বলতে গিয়েও চেপে গেল বসন্ত। অরিন্দম নিজেই তার কাছে খোলাসা করেনি ব্যাপারটা। সে কোনো কথা না বলে মাথা নেড়ে না বলল। ঠক্কর বলল, আচ্ছা, রিয়েলি মিস্টিরিয়াস। তারপর শীষ দিতে দিতে নিজের তাঁবুর দিকে ফিরে গেল লোকটা। বসন্তর মনে হলো এই ঠান্ডায় ওর বিন্দু মাত্র অসুবিধে হচ্ছে না। কিচেনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বসন্ত দৃশ্যটা দেখল। ওপাশে জল খাবার হচ্ছে, মাঝখানে আগুন জ্বেলে সবাই গোল হয়ে বসেছে এবং এই দলে কল্পনাও রয়েছে। কথা বলছিল অনন্ত। বসন্তকে দেখেও তার কথা থামল না। আগুনের সামনে বসেও অনন্ত শুধু নাক আর চোখ মুক্ত রেখেছে। অনন্ত বলছিল, বুঝলে হে, অনেক ভেবে দেখলাম এইটাই একমাত্র পথ। ফিরে গিয়ে আমরা জ্যোতিবাবুকে প্রস্তাবটা দিতে পারি। বিক্রম বলল, জ্যোতিবাবু না হয় তর্কের খাতিরে ধরলাম মেনে নিলেন, কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রী রাজি হবেন কেন? কেউ নিজের রাজ্যে জনসংখ্যা বাড়াতে চায়? বসন্ত জিজ্ঞাসা করল, কেসটা কি? বিক্রম বলল, আমাদের অনন্তদার মাথায় একটি পরিকল্পনা এসেছে। কলকাতার বস্তি এবং মধ্য নিম্নবিত্ত এলাকায় যে রেটে হুলিগান আর মাস্তান বেড়ে যাচ্ছে, তাতে উনি চিন্তিত। ওর ধারণা, যদি কলকাতার সব পাড়া থেকে বেকার মাস্তানদের কালেক্ট করে এখানে তুলে এনে ছেড়ে দেওয়া যায়, তাহলে প্রবলেমটা সলভ হতে পারে। কি রকম? বসন্তর বেশ মজা লাগলো। এবার অনন্ত কথা বলল। কলকাতায় আপনি লক্ষ্য করেছেন ওদের? পেটে ভাত নেই, কিন্তু অমিতাভ বচ্চনের মতো চুল আর পোশাকের মানজা ঠিক আছে। সব সময় পৃথিবীটাকে নস্যি করে দিচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করলেই তার বাপের বিয়ে দেখিয়ে দেবার হুমকি দেয়। মদ খাওয়া আর মাস্তানি করা ছাড়া আর কোনো কাজ নেই। বেলঘরিয়া থেকে গড়িয়া পাড়ায় পাড়ায় একই স্যাম্পল। এদের যদি এখানে এনে ছেড়ে দেওয়া যায় আর বলা যায় নিজের খাবার নিজে তৈরি করে নাও, তবেই উচিত শিক্ষা হবে। ঠান্ডায় তো অর্ধেক মরে যাবে, কল্পনা মন্তব্য করল। মরলে খারাপ লাগবে, তবে জীবগুলো যদি খসে যায় তাহলে মঙ্গল। আপনি আরেকটা সাইবেরিয়া তৈরি করে এখানে পাঠাতে চাইছেন অনন্তদা? আপনি তো জারের চেয়ে বুর্জোয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মাস্তানদের মেনে নিতে হবে, বিক্রম বলল। কিন্তু অনন্ত অন্য প্রসঙ্গে চলে এলো আচমকা। এখানে ভূত আছে বসন্তদা। কি করে বুঝলেন? কাল রাতে একজন কিরকম কুঁকিয়ে চিৎকার করলো শোনেননি? অথচ আমাদের কেউ নয়। রাত দুপুরে এই ঠান্ডায় কে আসবে চিৎকার করতে? বসন্ত আর কথাটাকে বাড়তে দিল না। সে ঘুরে দাঁড়াবার আগে বলল, সবাই তৈরি থাকুন। যদি দুপুরের মধ্যে ওয়েদার ভালো হয়ে যায় তাহলে আজই আমরা রওনা হয়ে যাব। অনন্ত বলল, আমি তো এখানেই থেকে যাব। বসন্ত কোনো মন্তব্য না করে তাঁবু ছেড়ে বেরিয়ে এলো। শুধু শেষ মুহূর্তে কল্পনার সঙ্গে তার চোখাচোখি হলো। হঠাৎ তার মনে হলো একটু আগে অরিন্দম তাকে খোঁচা দিয়েছে। কল্পনার সঙ্গে তাকে জড়িয়ে একটা ভাবনা ওর মধ্যে এসেছে। বসন্তর খুব মেজাজ খারাপ হলো। নায়করা সবসময় কি ভাবে? সেটে এবং সেটের বাইরে প্রেম করার একচেটিয়া অধিকার শুধু তাদেরই? কিন্তু কল্পনা ওভাবে তাকালো কেন? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বুনো হাঁসের পালক এর ৭ম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। এই উপন্যাসের পরবর্তী পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বগুলো আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমরা কোন উপন্যাসটি পড়ব সেরকম কোনো অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন।
গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।